সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য বৃত্তের সমীকরণ এবং বক্ররেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইখানে সমীকরণ চেনার উপায়, নাম আছে বাম পাশে, উদাহরণ আছে এবং চিত্র দেওয়া আছে। অর্থাৎ আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা যারা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশ নেই, আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা না, তারা বেশিরভাগই চিনতে পারি না যে কোন জ্যামিতিক বিষয়ের চিত্র কেমন বা সমীকরণ কেমন, আইডেন্টিফিকেশন পাওয়ার আমাদের নাই বললেই চলে। অথচ আমরা পরপর কয়েকটা বিসিএস খেয়াল করলাম, এই সমীকরণ বিষয়ক প্রশ্ন হয়েছে। আসুন আমরা আলোচনা শুরু করি। সরল রেখা, প্রথমে আছে সরল রেখা। সরল রেখার সমীকরণ চেনার একটাই উপায়, এক্স আর ওয়াই দুইটা চলক, যে কোনো একটাও থাকতে পারে, দুইটাই থাকতে পারে সমীকরণে। একটা থাকুক আর দুইটা থাকুক, পাওয়ার কিন্তু এক হবে। সরল রেখার সমীকরণের পাওয়ার হবে এক, সেখানে এক্স থাকুক আর ওয়াই থাকুক, যেটাই থাকুক পাওয়ার এক। এটা ক্লিয়ার কথা, আর বেশি কোনো তথ্য জানার কোনো দরকার নেই। এটাই হচ্ছে ফাইনাল কথা, যে সরল রেখার সমীকরণ চেনার উপায় হবে তার পাওয়ার হবে এক, সেটা এক্স এর পাওয়ার হোক আর ওয়াই এর পাওয়ার হোক। এরপরে বৃত্ত। বৃত্ত চেনার জন্য তিনটা শর্ত। বৃত্ত চেনার জন্য শর্ত আছে তিনটা। কোন তিনটা শর্ত? প্রথমত, বৃত্তের সমীকরণ হবে দ্বিঘাত সমীকরণ। দ্বিতীয় শর্ত, এক্স স্কোয়ার যতগুলো থাকবে ওয়াই স্কোয়ার ঠিক ততগুলোই থাকবে। যদি একটা এক্স স্কোয়ার থাকে একটা ওয়াই স্কোয়ার থাকবে, পাঁচটা এক্স স্কোয়ার থাকবে পাঁচটা ওয়াই স্কোয়ার থাকবে। এটা দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত আছে, এক্স ওয়াই একসাথে থাকতে পারবে না, অর্থাৎ এক্স আর ওয়াই এর গুণফল থাকবে না। যদি থাকে তাহলে সে বৃত্ত হতে পারবে না। এরপরে আসেন উপবৃত্ত। উপবৃত্তের সমীকরণ অবশ্যই দ্বিঘাত সমীকরণ হবে, অর্থাৎ পাওয়ার হবে দুই, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার উভয়ই থাকবে। তবে এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে প্লাস সাইন থাকবে এবং এদের সহগ অসমান হবে। ধরেন দুইটা এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার দুইটা হবে না, 3, 4, 5 এরকম যা কিছু হোক সমান হবে না। অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের পরিমাণ সমান হবে না, কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে থাকবে প্লাস সাইন। এই যে দেখেন, এই যে আমি এতক্ষণ যা বললাম, এই যে দেখেন বৃত্তের সমীকরণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বৃত্তের চিত্র দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে বৃত্তের চিত্র, আর এই যে আছে উপবৃত্তের চিত্র। উপবৃত্তের সমীকরণ এই যে খেয়াল করেন, এই যে এক্স স্কোয়ার বাই সামথিং স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই সামথিং স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ মাঝখানে প্লাস সাইনকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো উপবৃত্ত, এই যে ছবি। আর যদি এইখানে প্লাস না থাকে, মাইনাস থাকে, যেমন এই যে নিচে দেখেন মাইনাস আছে, ঠিক দেখতে একই রকম, প্লাসের জায়গায় মাইনাস আছে, উপবৃত্তের সমীকরণ হয়ে যাবে অধিবৃত্তের সমীকরণ যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে। এই যে অধিবৃত্তের ছবি দেখতে পাচ্ছেন। আর যদি প্যারাবোলা অর্থাৎ পরাবৃত্তের বিষয়ে প্রশ্ন আসে, মনে রাখবেন পরাবৃত্তের সমীকরণ চেনার উপায় হচ্ছে এক্স এবং ওয়াই যে কোনো একটা চলকের পাওয়ার এক হলে অপর চলকের পাওয়ার 2 হবে, কখনোই উভয়েরই পাওয়ার 2 হবে না। পরাবৃত্তের সমীকরণ চেনার এইটাই উপায়, যে এক্স এবং ওয়াই যে কোনো একটার পাওয়ার 2, অপরটার পাওয়ার 1। এটাই হচ্ছে ফাইনাল। এই যে পরাবৃত্তের ছবি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আসুন আমরা এখন সমীকরণ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেই, আর প্রশ্নের উত্তর দিলে পরে আপনারা এই দক্ষতা ইনশাল্লাহ অর্জন করবেন, যা পরীক্ষার হলে আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য, দ্রুত উত্তর দেওয়ার জন্য যথেষ্ট হবে। আর এই যে আপনারা চার্টটা দেখতেছেন, এগুলো বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ের সৌজন্যে। বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে এইগুলোর উপর বিস্তারিত প্রশ্ন এবং আলোচনা আছে। তা আসলে আমরা কিছু কোশ্চেন দেখি। প্রশ্ন যে নিচের কোনটি সরল রেখার সমীকরণ? এই কোশ্চেনটা 45তম বিসিএস পরীক্ষায় আসছিল। তো এখন খেয়াল করেন, এই যে কোণাকুণি যদি গুণ করি, এইখানে ওয়াই স্কোয়ার চলে আসে, কোণাকুণি গুণ করলে ওয়াই স্কোয়ার চলে আসে। তো আমরা জানি সরল রেখার সমীকরণে পাওয়ার, চলকের পাওয়ার কখনো 2 হবে না, তাহলে এইটা উত্তর না। আর এইখানে তো সরাসরি এক্স স্কোয়ার, এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে ওটা উত্তর না। আবার এইখানে খেয়াল করেন, কোণাকুণি গুণ করলে এক্স ওয়াই গুণ আকারে চলে আসে, তার মানে এটাও সরল রেখার সমীকরণ না। এইখানে আছে সরল রেখার সমীকরণ পাবো, কারণ y is equal to 2x, আর আমরা জানি যে y is equal to mx plus c, এটা আছে সরল রেখার আদর্শ সমীকরণ। কিন্তু এত আদর্শ সমীকরণ মিলানোর কোনো দরকার নাই, আমরা শুধু দেখবো এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, উভয়েরই পাওয়ার 1, চলক দুইটা আছে x এবং y পাওয়ার 1, অতএব এটা সরল রেখার সমীকরণ। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ।
পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সরল রেখার সমীকরণ? তো আমরা দেখতে পাচ্ছি যে x = y, x এরও পাওয়ার 1, y এরও পাওয়ার 1, অতএব এটা সরল রেখার সমীকরণ। এখানেও আমাদের এত বিশ্লেষণ করার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। পরবর্তী প্রশ্ন, x² - y সমীকরণটি কি প্রকাশ করে? এটা পরাবৃত্ত প্রকাশ করে। কেন? কারণ আমরা চার্ট থেকে দেখছি কিন্তু যে পরাবৃত্ত হওয়ার শর্তই হচ্ছে যে x এবং y যে কোনো একটার পাওয়ার 2 হলে আরেকটার পাওয়ার 1 হবে। চিহ্ন প্লাস বা মাইনাস কি থাকুক এটা আমাদের দেখার দরকার নেই। x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, অতএব এটা পরাবৃত্ত প্রকাশ করে। আমরা ক অপশনে দেখতে পাচ্ছি পরাবৃত্ত আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নের বক্তব্য হচ্ছে যে পাশের চিত্রটি কোন ধরনের বক্ররেখা? এই যে পাশের চিত্র আছে, কোন ধরনের বক্ররেখা? আমরা কিন্তু ওই টেবিল থেকে দেখেছি এটা হচ্ছে পরাবৃত্ত। অর্থাৎ পরাবৃত্তের ছবি যদি আমরা আঁকি সেটা এরকম হয়, প্লাস্টিকের ছুরি যদি কেসিতে কেটে দেই তাহলে কি হয়? প্লাস্টিকের ছুরি দুই মুখ দুই দিকে ছড়িয়ে পড়ে না? ঠিক এরকম এটা হলো পরাবৃত্ত, এটা মাথায় রাখবেন। সুতরাং এটা একটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্ত আছে ক অপশনে, অতএব সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, পাশের চিত্রটি কোন ধরনের বক্ররেখা? এই যে এইটা আমরা কিন্তু চার্ট থেকে দেখছি, এটা হলো উপবৃত্ত। উপবৃত্ত চেনার উপায় হচ্ছে ছবি দেখে চিনবো, এর দুইটা অক্ষ, বৃত্ততে একটা ব্যাসার্ধ থাকে সব সমান, কিন্তু এইখানে কিন্তু দুইটা ব্যাসার্ধ থাকে, অর্থাৎ ব্যাস দুইটা। এইটাকে বলে মেজর আর এই ছোটটাকে বলে মাইনর। উপবৃত্তের বৈশিষ্ট্য আছে এর অক্ষ থাকবে দুইটা, অর্থাৎ ব্যাস দুই দিকে থাকবে। যেটা বড় সেটাকে বলে মেজর ডায়ামিটার, আর যেটা ছোট ওটাকে বলে মাইনর ডায়ামিটার। তাহলে এটা হচ্ছে উপবৃত্তের চিত্র, মনে রাখবেন। হ্যাঁ, এটা উপবৃত্ত। তাহলে উপবৃত্ত আছে কোথায়? ঘ অপশনে, অতএব এটা সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে যে x² 16x² + 9y² 144 সমীকরণটি কি প্রকাশ করে? এটা উপবৃত্ত প্রকাশ করে। কারণ আমরা জানি, আমি কিছুক্ষণ আগে বলেছি ওই টেবিল বা চার্ট থেকে বলেছি যে x² আর y² এর সহগ যদি অসমান হয় এবং মাঝখানে যদি প্লাস সাইন থাকে তাহলে এটা উপবৃত্ত, আর মাঝখানে যদি মাইনাস সাইন থাকতো তাহলে অধিবৃত্ত হতো। তাহলে যেহেতু x² আর y² এর সহগ অসমান, অর্থাৎ x² এর পরিমাণ আর y² এর পরিমাণ অসমান, আবার মাঝখানে প্লাস সাইন আছে, এটা উপবৃত্ত প্রকাশ করে। সুতরাং আমরা উপবৃত্ত দেখতে পাচ্ছি ঘ অপশনে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, y = x সমীকরণটি কি প্রকাশ করে? পরম মান বোঝার চেষ্টা করার দরকার নাই, উত্তর দেওয়ার জন্য আমরা শুধু দেখবো x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, যেহেতু সরল রেখার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, অতএব এই প্রশ্নের উত্তর হবে গ, সরল রেখা। সুতরাং আমরা গ বৃত্তটা ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন, খেয়াল করুন, 16x² - 9y² 144 সমীকরণটি কি প্রকাশ করে? এটার উত্তর হবে অধিবৃত্ত। কেন? কারণ আমরা জানি যে x² আর y² এর সহগ যদি অসমান হয় এবং মাঝখানে যদি মাইনাস সাইন থাকে তাহলে ওটা অধিবৃত্ত, আর মাঝখানে প্লাস সাইন থাকলে উপবৃত্ত হয়। যেহেতু মাইনাস সাইন আছে, আবার x² আর y² এর পরিমাণ অসমান, অতএব এটা অধিবৃত্ত প্রকাশ করে। অধিবৃত্ত কোথায় আছে? খ অপশনে আছে, অতএব সঠিক উত্তর খ। এবার আমরা বৃত্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। আমরা কিন্তু ইতোমধ্যে বৃত্তের সমীকরণ চেনার 3টা টেকনিক শিখেছি, তারপর আমি আবার রিপিট করব। বৃত্তের সমীকরণ হওয়ার প্রথম শর্ত হচ্ছে ওটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে x² আর y² এর সহগ সমান হবে, অর্থাৎ যতগুলো x² থাকবে ঠিক ততগুলো y² থাকবে। তৃতীয় শর্ত x y একসাথে থাকতে পারবে না। এই 3টা শর্তের আলোকে এই টেবিলটা যদি আমরা একটু স্টাডি করি তাহলে বৃত্তের সমীকরণ চেনার দক্ষতা বৃদ্ধি পাবে। আসুন আমরা দেখি। 2x² + y² + 2x - 6y - 6 = 0। খেয়াল করুন, এই সমীকরণটা বৃত্ত হতে পারে না। কেন পারে না? কারণ x² আর y² এর সহগ সমান নয়। দেখেন এখানে দুইটা x² আছে কিন্তু y² আছে মাত্র একটা। এবার পরেরটা দেখেন, এখানে বলছে বৃত্ত নয়। কেন বৃত্ত নয়? কারণ এইখানে x² আর y² এর সহগ সমান নয়, সুতরাং এটাও বৃত্ত না। এবার x² + y² + 2x + -5y - 6 = 0। তো এইটা বৃত্ত নয়। কেন বৃত্ত নয়? কারণ এখানে x আর y একসাথে দেখা যাচ্ছে, বৃত্ত নয়। এই যে x y গুণ আকারে আছে। এবার দেখেন x² - y² -2x - 6y - 1 = 0, এটাও বৃত্ত নয়। কেন? কারণ এখানে x² আছে +1 আর y² আছে -1 পরিমাণ, তাহলে তো সেম হলো না। আমরা জানি বৃত্ত হতে গেলে x² আর y² এর সহগ সেম, মানে পরিমাণে সমান হতে হয়, তাহলে এটাও বৃত্ত হলো না। এই যে এখানে সেই কথাই বলা আছে।
এবার খেয়াল করুন, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা বৃত্ত হবে না। কেন বৃত্ত হবে না? এইখানে দেখেন, এখানে এক্স স্কোয়ার থাকলেও ওয়াই স্কোয়ার কিন্তু নাই। এখানে এক্স স্কোয়ার আছে কিন্তু ওয়াই স্কোয়ার নাই, অতএব এটাও বৃত্ত নয়। এই ডিসিশন সঠিক। এখানে লেখা আছে ওয়াই স্কোয়ার অনুপস্থিত। বৃত্তের সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উভয়কে থাকতে হবে এবং পরিমাণে সমান হতে হবে। আচ্ছা, এরপরে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস মাইনাস 6y মাইনাস 6, এটাও একই অবস্থা, এখানে এক্স স্কোয়ার অনুপস্থিত। আর এইটা বৃত্ত। কেন বৃত্ত? কারণ বৃত্ত এই লাস্টের যে সমীকরণ, এটা বৃত্ত হওয়ার জন্য উল্লেখিত তিনটা শর্তই পূরণ করছে। কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উভয়েরই সহগ সমান আছে এবং এক্স ওয়াই একসাথে নাই এবং এটা দ্বিঘাত সমীকরণ, অতএব লাস্টের যে সমীকরণটা ওটা বৃত্তের সমীকরণ। এবার আসুন আমরা বৃত্তের সমীকরণ বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দেব। বলছে নিচের কোনটি বৃত্তের সমীকরণ? তো বৃত্তের সমীকরণ হওয়ার জন্য কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরিমাণ সমান, এক্স ওয়াই আলাদা থাকবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ক আছে বৃত্তের সমীকরণ, কিন্তু খ গ কোথাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান নাই। আবার এখানে এক্স ওয়াই একসাথে আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। বৃত্তের সমীকরণ যে তিনটা শর্তের উপর নির্ভরশীল, সেই শর্ত তিনটা পূরণ করছে। আচ্ছা, তাহলে আমরা ক বৃত্ত ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন, এখানে প্রশ্ন করছে নিচের কোনটি বৃত্তের সমীকরণ নয়? নিচের কোনটি বৃত্তের সমীকরণ নয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘ অপশনে এক্স ওয়াই একসাথে আছে, এক্স ওয়াই একসাথে গুণ আকারে থাকলে এটা বৃত্ত হয় না, অতএব আমরা ঘ বৃত্ত ভরাট করে দিলাম এবং পরবর্তী প্রশ্নে চলে যাব। মিলানোর দরকার নাই, আমরা দেখছি এক্স ওয়াই একসাথে আছে, তাহলে এটা বৃত্ত হবে না। ফাইনাল ডিসিশন ঘ। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 6y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বৃত্তটির ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ পেতে হলে বৃত্তের সাধারণ সমীকরণ আগে লিখতে হবে। তাহলে আমরা লিখবো, আমরা জানি যে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এইখানে জি আর এফ সি কে দেখতে পাচ্ছেন না? এই জি এফ সি এর উপর নির্ভর করে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ যেখানে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সমান ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটাকে সাধারণ বৃত্তের যে সাধারণ সমীকরণ ওই আকৃতিতে লিখবো, লেখার পর তারপরে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তাহলে আসুন আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা, এই প্রদত্ত সমীকরণকে ওইভাবে লেখার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 6y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা বৃত্তের সাধারণ সমীকরণ কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণের সাথে প্রদত্ত সমীকরণের তুলনা করে জি এফ সি এর মান বের করব, তারপরে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 3y প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জি এর মান 1, প্লাস 2fy, এফ এর মান মাইনাস 3, প্লাস সি, সি এর মান মাইনাস 6। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা মান পাচ্ছি কি? যে জি এর মান, এই যে খেয়াল করেন, জি এর মান হচ্ছে 2gx, তার মানে জি এর মান 1। আচ্ছা, এফ এর মান, এই যে এফ এর মান মাইনাস 3 আর সি এর মান মাইনাস 6। অতএব ব্যাসার্ধ সমান রুট ওভার জি স্কোয়ার, দ্যাট ইজ 1 স্কোয়ার, প্লাস এফ স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস 3 হোল স্কোয়ার, মাইনাস 3, দ্যাট ইজ মাইনাস ইন্টু মাইনাস 6, মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1 প্লাস 9 প্লাস 6 ইজ ইকুয়াল টু রুট ওভার 16 ইজ ইকুয়াল টু 4। তো আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তটির ব্যাসার্ধ 4 আছে ঘ অপশনে, অতএব সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন,
এখানে বলছে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য ঠিক ওই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সিক্স যেভাবে জি এফ সি এর মান বের করছিলাম মনে আছে কিছুক্ষণ আগে আগের গাণিতিক সমাধানে, ওরকম জি এবং এফ এর মান বের করব, যেখানে মাইনাস জি মাইনাস এফ হবে এই বৃত্তের কেন্দ্র। তাহলে আসুন আমরা এটাকে এইভাবে লিখি। বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা এখন এই সমীকরণটাকে এই আকৃতিতে লিখবো, অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x আছে না, তো 2x কে লিখবো 2 ইনটু 1 ইনটু x প্লাস 2, এবার আছে 6y, তাহলে মাইনাস 6 কে লিখবো 2 ইনটু মাইনাস 3y, এরপরে আছে মাইনাস 6 কে লিখবো প্লাস ইনটু মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করেন আমরা প্রদত্ত সমীকরণকে, অর্থাৎ বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে ওইটাকে বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এই আকৃতিতে এইভাবে লিখেছি। এইবার এখান থেকে আমরা জি এর মান 1 কে দেখতে পাচ্ছি, এফ এর মান মাইনাস 3 কে দেখতে পাচ্ছি, তার মানে জি সমান 1 আর এফ সমান মাইনাস 3 এটাকে দেখতে পাচ্ছি। এখন আমরা দেখবো অতএব কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ ইজ ইকুয়াল টু মাইনাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে মাইনাস 1 প্লাস 3 কোথায় আছে? খতে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস 1 প্লাস 3। আরেকটি প্রশ্ন আমরা দেখবো এখন, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এমন একটা সমীকরণ দেয়া আছে, এটা বৃত্তের সমীকরণ। এটাকে বলে যদি কোনো বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে থাকে, 0 0 বিন্দুতে থাকে, তাহলে ওই জাতীয় বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ছাড়া বাম পাশে কিছু থাকে না, আর ডাইন পাশে থাকে একটা সংখ্যা। ডাইন পাশে যে সংখ্যাটা থাকে মনে রাখবেন ওই সংখ্যার বর্গমূল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু আমরা বৃত্তের সমীকরণের বাম পাশে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে এমন একটা বৃত্ত যার কেন্দ্র মূল বিন্দুতে 0 0 বিন্দুতে। এই ক্ষেত্রে ব্যাসার্ধ কে হবে? ব্যাসার্ধ হবে ডাইন পাশে যে কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা থাকে ওর বর্গমূল। তো আমরা ডাইন পাশে দেখতে পাচ্ছি 49 আছে, 49, এর বর্গমূল 7, আর 7ই ব্যাসার্ধ। এটা হলো ফর্মুলা, এটা মাথায় রাখবেন। তো 7কে আমরা ক অপশন দেখতে পাচ্ছি। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এতক্ষণ আপনারা বৃত্ত সংক্রান্ত যে আলোচনা এবং গাণিতিক সমস্যার সমাধান দেখলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইদানিং বিসিএস এবং চাকরি পরীক্ষায় সমীকরণ ভিত্তিক একটা প্রশ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ আজকের ক্লাসটা এই প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং আপনারা এইটা অবশ্যই গুরুত্ব দিয়ে বাসায় স্টাডি করবেন, এবং পরবর্তীতে আবার নতুন কোনো আলোচনা নিয়ে ইউনিক মৌলিক বিষয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।